আজকে আমরা নতুন ক্লাসে আছি। নতুন ক্লাসে আমরা অধিশোষণ নিয়ে আলোচনা করব। অধিশোষণটা কি? দেখো, অধিশোষণ হচ্ছে যদি কোনো একটা পদার্থ অপর একটি পদার্থের পৃষ্ঠতলের ওপর সঞ্চিত হয়, তখন এই ঘটনাকে আমরা বলবো অধিশোষণ, যাকে ইংরাজিতে বলা হয় অ্যাডসর্পশন। ঠিক আছে, অ্যাডসর্পশন। তাহলে অধিশোষণ হলো একটি প্রক্রিয়া যেখানে কিনা কি হয় না, একটা পদার্থ অপর একটি পদার্থের পৃষ্ঠতলে সঞ্চিত হয় বা কেন্দ্রীভূত হয়। ভেতরে যায় না, কিন্তু পৃষ্ঠতলেই জমে থাকবে। ঠিক আছে, এখানে তাহলে অধিশোষক কাকে বলবো, বা যাকে আমি অ্যাবজর্বেন্ট বলে থাকি। তাহলে অ্যাবজর্বেন্ট তাকেই বলবো আমরা যে অন্য পদার্থকে শোষিত করে, অন্য পদার্থকে নিজের পৃষ্ঠতলে যে শোষিত করে তাকে আমরা বলবো অধিশোষক। আর যেই পদার্থটা অন্য পদার্থের পৃষ্ঠতলে শোষিত হয়ে গেছে তাকে আমরা কি বলবো, অধিশোষিত পদার্থ তা বলে থাকবো। এবারে এক্সাম্পল একটা বলি। এক্সাম্পলটা কি হয় না, ধরো তুমি NH3 নিয়েছো, অ্যামোনিয়া গ্যাস নিয়েছো। অ্যামোনিয়া গ্যাসকে তুমি চারকোলের সংস্পর্শে রেখেছো। অ্যামোনিয়া গ্যাসকে তুমি যখন চারকোলের সংস্পর্শে রাখলে তখন দেখা যাবে ওই চারকোলের ওপরে কি হয় না, অ্যামোনিয়া গ্যাসটা কেন্দ্রীভূত হতে থাকে, মানে পৃষ্ঠতলে জমতে থাকে। তাহলে এখানে NH3 কি অধিশোষিত পদার্থ, যে কিনা অধিশোষক চারকোলের ওপর অধিশোষিত হচ্ছে। তাহলে আর একটা এক্সাম্পল বলি তোমাদের, যদি আর কি মিথিলিন ব্লুকে তুমি চারকোলের সংস্পর্শে রাখো, সেখানেও দেখা যাবে তুমি মিথিলিন ব্লু নিলে, একে যদি তুমি চারকোলের সংস্পর্শে রাখো তখন দেখা যায় চারকোলের ওপরে মিথিলিন ব্লুয়ের একটা লেয়ার পড়ছে বা অধিশোষণ ঘটছে। তখন আমরা এই যে মিথিলিন ব্লুকে কি বলবো, শোষিত পদার্থ বলবো। ঠিক আছে, যাকে আমরা অ্যাবজর্বেট বলে থাকি। একে আমরা, এর নাম হচ্ছে তোমার কি অ্যাডসর্বেট বলে থাকি, কিন্তু যার ওপর অধিশোষিত হচ্ছে তাকে অ্যাডসর্বেন্ট বলে থাকি। ওকে, এবারে দেখতেই পাচ্ছ যে অধিশোষণটা কোথায় ঘটছে, সেটা পৃষ্ঠতলের ওপর ঘটছে। সেটা কিন্তু পদার্থের ভেতরে ঢুকছে না, কিন্তু হ্যাঁ, এই যে চারকোলের ভেতরে কিন্তু NH3 ঢুকছে না, এটা শুধুমাত্র চারকোলের পৃষ্ঠতলের ওপরেই সঞ্চিত হচ্ছে। তাই আমরা বলতে পারি অধিশোষণ একটি পৃষ্ঠতলীয় ঘটনা। এবং পৃষ্ঠতলের পরিমাণটা বৃদ্ধি পেলে, অধিশোষকের পৃষ্ঠতলের পরিমাণটা বৃদ্ধি পেলে তখন দেখা যাবে অধিশোষণের পরিমাণটাও বাড়বে। একটা এক্সাম্পল স্বরূপ তুমি কি করলে না, দুটো পাত্রে একই পরিমাণ মিথিলিন ব্লু নিয়েছো, এখানেও মিথিলিন ব্লু আছে, দুটোতেই মিথিলিন ব্লু আছে একই পরিমাণে। তাহলে এই অবস্থায় কি করলে না, এই অবস্থায় তুমি এর মধ্যে তুমি দুটোতেই চারকোল দিচ্ছ, দুটোতেই সেম পরিমাণ চারকোল দিচ্ছ, কিন্তু একটাতে চূর্ণ অবস্থায় চারকোল দিচ্ছ আর একটাতে মানে বড় একটা পিস দিয়ে দিলে। চূর্ণ অবস্থার ক্ষেত্রে কি হবে, চূর্ণ অবস্থায় যখন চারকোলটা ইউজ করছো তখন তার মধ্যে যেহেতু চূর্ণ করলে পৃষ্ঠতল বৃদ্ধি পায়, সেই কারণে আর কি হবে না, এই পাত্রটা বি পাত্রটির মধ্যে মিথিলিন ব্লুটা বেশি পরিমাণ অধিশোষিত হয়ে যাবে। কিন্তু এখানে কি আছে না, একটা বড় পিস আছে যার পৃষ্ঠতল কম। কোনো পদার্থকে চূর্ণ করলে দেখা যায় যে তার পৃষ্ঠতল বৃদ্ধি পেয়ে যায়। ঠিক আছে, তাই চূর্ণ করেছো মানে পৃষ্ঠতল বেশি আছে, তাই এখানে বেশি পরিমাণ অধিশোষণ ঘটবে। এবারে তোমরা অনেক সময় অধিশোষণের সাথে শোষণকে গুলিয়ে ফেলতে পারো। শোষণটা কি অ্যাকচুয়ালি? শোষণটা হচ্ছে কোনো পদার্থ যদি অপর একটি পদার্থের মধ্যে প্রবেশ করে সঞ্চিত হয় তখন তাকে বলবো শোষণ। ওকে, যেমন সেই একটা স্পঞ্জ জলের সংস্পর্শে গেলে কি হয়, স্পঞ্জের ভেতরে জল ঢুকে যায়। তাহলে একে কিন্তু শোষণ বলবো। হ্যাঁ, আর অধিশোষণ কিন্তু আলাদা। সেটা অধিশোষণ মানে শুধুমাত্র পৃষ্ঠতলের ওপর পদার্থটা থাকবে। ঠিক আছে, তোমরা যদি বলি শোষণের কিছু শোষণের এক্সাম্পল হচ্ছে তুমি যদি আর কি জলীয় বাষ্পের সংস্পর্শে মানে বাতাসের সংস্পর্শে যদি অনার্দ্র যদি তুমি CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড নাও, নিয়ে তুমি যদি জলীয় বাষ্পের সংস্পর্শে অর্থাৎ ভেপারের সংস্পর্শে রেখে দাও, তখন দেখা যাবে ওই জলীয় বাষ্পটা ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে শোষিত হচ্ছে।
এটা ভেতরে প্রবেশ করছে, বাইরে না, ভেতরে প্রবেশ করছে, এই ঘটনাকে আমরা কি বলছি? শোষণ বলছি। তাহলে শোষণের ক্ষেত্রে কি হয় না, যে শোষিত করে তার ভেতরে কিন্তু শোষিত পদার্থগুলো চলে যায়। আর আগেরটা কি ছিল? অধিশোষণ। যেখানে কিনা ছিল বলেছিলাম পৃষ্ঠতলের ওপরে সঞ্চিত হয়। এবার আমরা আসছি তাহলে অধিশোষণ এবং শোষণের মধ্যে পার্থক্যে। অধিশোষণ এবং শোষণের মধ্যে পার্থক্যটা কি না, একটু আগেই একটা পার্থক্য বললাম যে অধিশোষণের ক্ষেত্রে কি ঘটে, সেটা তোমার হচ্ছে শুধুমাত্র পৃষ্ঠতলের ওপরে সঞ্চিত হয় অধিশোষিত পদার্থগুলো, মানে ভেতরে প্রবেশ করে না। অধিশোষকের বাইরে সঞ্চিত হয়। কিন্তু যদি শোষণের ক্ষেত্রে বলি, শোষণের ক্ষেত্রে যে শোষক তার ভেতরে কিন্তু শোষিত পদার্থগুলো থাকে, ভেতরে প্রবেশ করে যায়। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর পার্থক্য। সংজ্ঞাটাই একটা 1 নম্বর পার্থক্য হয়ে গেল। 2 নম্বর যে পার্থক্য বলছে সেটা হচ্ছে কি না, তো একই ব্যাপার যে এটা পৃষ্ঠতলীয় ঘটনা। বলতে পারি অধিশোষণ একটি পৃষ্ঠতলীয় ঘটনা। পৃষ্ঠতলে যেহেতু শুধুমাত্র হয়, পৃষ্ঠতলীয় ঘটনা, এটা একটা পৃষ্ঠতলীয় ঘটনা। কিন্তু যদি বলি আমরা যে শোষণের ক্ষেত্রে ভেতরে প্রবেশ করছে, তাই এটা কিন্তু তোমার টোটাল মানে অন্তর্বর্তী পদার্থ, মানে ভেতরে প্রবেশ করছে যেহেতু, তো এই অন্তর্বর্তী ঘটনা বলতে ক্ষতি নেই। তাহলে অন্তর্বর্তী ঘটনা, এটা কার অন্তর্বর্তী ঘটনা? শোষকের, যে শোষিত করছে তার ভেতরে প্রবেশ করছে শোষিত পদার্থ যেহেতু, তাই একে বলছে অন্তর্বর্তী একটা ঘটনা। 3 নম্বর যে বিষয়টা বলছে সেটা হচ্ছে কি না, যদি বলি আমরা যে অধিশোষণের হারটা যদি বলি, শুরুতে প্রথমে বেশি হয়। অ্যাকচুয়ালি দেখো, অধিশোষণদের উল্টোকে বলি কি না, বিশোষণ বলে থাকি। অধিশোষণের উল্টোকে বিশোষণ বলে থাকি। অ্যাকচুয়ালি কি হয়, যখন কোনো একটা অধিশোষণ শুরু হয়, তখন অধিশোষণের রেটটা বেশি হয়, মানে বেশি পরিমাণ পৃষ্ঠতলে জমতে থাকে। যত সময় অগ্রসর হয় তখন আর একটা প্রক্রিয়াও কিন্তু তোমার প্রকট হয়ে দাঁড়ায়, যে প্রক্রিয়াটা হচ্ছে উল্টোটা অধিশোষণের, মানে ছেড়ে চলে যাওয়া। মানে সব জমবে এমন নয়, ছেড়েও চলে যাবে, এই প্রক্রিয়াটা ঘটবে। মানে যাকে আমরা কি বলি না, ডিসঅর্পশন, বা যাকে আমরা বলি বিশোষণ বাংলাতে। তাহলে প্রথমে কি হয়, অধিশোষণের হার বাড়তে থাকে, যত সময় অগ্রসর হয় তত আর কি অধিশোষণের হারটা কমে, এই যে বিশোষণ তার হারটা বাড়তে থাকে। একটা সময় দেখা যায় দুটো ইকুইলিব্রিয়ামে অর্থাৎ সাম্যাবস্থায় চলে আসে, অর্থাৎ দুটো হারই সমান হয়ে যায়। ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা পড়িয়েছি আগে, তার মতো ব্যাপার জিনিসটা অনেকটা। আর যদি আমরা বলি এক্ষেত্রে শোষণের ক্ষেত্রে, শোষণটা কিন্তু তোমার সমহারে সবসময় হয়। এখানে কিন্তু তোমার রেট বেশি থেকে কমে যাওয়া বা কম থেকে বেশি হয়ে যাওয়ার কোনো ব্যাপার নয়। এখানে সেম রেটে অর্থাৎ একই রেটে কিন্তু এই শোষণ প্রক্রিয়াটা চলতে থাকে। এরপরে আমি যে বিষয়টা আসছে অধিশোষণের কারণ। এই যে দেখতে পাচ্ছি যে স্বতঃস্ফূর্তভাবে একটা পদার্থ অপর একটি পদার্থের পৃষ্ঠতলে সঞ্চিত হচ্ছে, এর পিছনের কারণটা কি? কারণটা বলতে গেলে আমি প্রথমে অ্যাবজর্বেন্ট অর্থাৎ যার উপর শোষিত হচ্ছে, অধিশোষণ ঘটছে, তাকে আঁকছি। সে মনে করছে এটা কঠিন পদার্থ। এখন এইভাবে স্তরে 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 কণাগুলো সঞ্চিত রয়েছে, এইভাবে কঠিন পদার্থগুলো রয়েছে। এখন দেখো, তুমি যদি যে কোনো একটা ভেতরের কণাকে তুলনা করে দেখো, যদি এই কণাটাকে দেখো, এই কণা কি আছে, এই কণা কিন্তু সব দিক থেকে সমান পরিমাণ আকর্ষণ বলকে অনুভব করবে, সব দিক দিয়ে সমান পরিমাণ আকর্ষণ বল অনুভব করবে। তাই এক একটা বল অন্য বলকে ব্যালেন্স করে দিচ্ছে। তাই একটা বল অন্য বল দ্বারা মানে ব্যালেন্স হয়ে যাচ্ছে, তাই প্রতিসম একটা মানে ইকুয়াল বল সব দিক দিয়ে অনুভব করছে। কিন্তু যদি আমি বলি একটা পৃষ্ঠতলের কাছের যে কণাটা, সেই কণাটা কিন্তু একটা অপ্রতিসম বল অনুভব করছে, কারণ সে আশেপাশে এবং ভেতরের দিকের বলই অনুভব করে, তার উপরের দিকে তো কণা নেই আর, তাই সে আকর্ষণ বল অনুভব করতে পারবে না। তাই এখানে একটা অপ্রতিসম অর্থাৎ আনইকুয়াল একটা মানে একটা ফোর্স কাজ করছে এই মানে পৃষ্ঠতলের যে কোনো কণার উপর একটা অসম বল কাজ করছে। এই কারণে কি হবে, এই কারণে তুমি যদি আর কি ওপরে অন্য কোনো পদার্থ চলে আসে তাহলে কি হবে, সে এই ব্যালেন্সটা মানে এই যে আনইকুয়াল যে ফোর্সের ব্যালেন্স হচ্ছিল, মানে ফোর্স আনব্যালেন্স থাকছিল, সেইটাকে ব্যালেন্স করার চেষ্টা করবে। তাই ওপরের দিকের কণাগুলো কি হবে, এখন এই আকর্ষণ বলে সামিল হয়ে যাবে, যার কারণে এখন যখন অন্য পদার্থ চলে এলো তখন একটা আকর্ষণ বলটা কি সব দিক দিয়ে সমান পরিমাণ কাজ করছে, যার কারণে একটা ব্যালেন্স হয়ে যাচ্ছে, ফোর্সের ব্যালেন্স সৃষ্টি হচ্ছে, যার কারণে বলতে পারি যে অধিশোষণটা ঘটছে। তাহলে আরেকবার বলা উচিত যে
অ্যাডসর্পশনের কারণ হিসেবে বলতে পারি কি না, প্রথমে আমরা একটা অ্যাডসর্বেন্ট নিচ্ছি, তার কণাগুলোকে দেখলাম, আমরা দেখতে পেলাম যে ভেতরের কণাটা সব দিক থেকে সমান বল অনুভব করলেও বাইরের দিকের কণাটা অর্থাৎ পৃষ্ঠতলের কণাটা কিন্তু সব দিক থেকে সমান বল অনুভব করছে না। দেখা যাচ্ছে তোমার সাইড ওয়াইজ এবং নিচের দিকে বল অনুভব করলেও মানে আকর্ষণ বল অনুভব করলেও উপর দিকে কোনো আকর্ষণ বল অনুভব করছে না। এখন যদি কোনো পদার্থ মানে যাকে আমরা অধিশোষিত পদার্থ বলি সেটা যদি আসে, তাহলে সে কী করবে না তার ওপরে একটা আকর্ষণ বল কাজ করে ফোর্সটা ব্যালেন্স করার চেষ্টা করবে, যার জন্যই তোমার এই যে অধিশোষিত পদার্থগুলো আটকে যাবে পৃষ্ঠতলের ওপরে। এর কারণেই কি হচ্ছে, অধিশোষণটা ঘটছে। এবার দ্বিতীয় বিষয় যেটা আসছে সেটা হচ্ছে অধিশোষণ প্রক্রিয়ার ক্ষেত্রে মুক্ত শক্তির পরিবর্তন। দেখো আমি বলেছি যে অধিশোষণ প্রক্রিয়াটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া মানে ন্যাচারাল প্রক্রিয়া, এটা কিন্তু তোমার স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াসলি ঘটছে। তাই এটা বলতে পারি কি ডেল জি এখানে নেগেটিভ বলতে পারি, কারণ আমরা থার্মোডাইনামিক্সে 11-এ পড়েছিলাম যে কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে ডেল জিটা অর্থাৎ গিস মুক্ত শক্তির পরিবর্তন নেগেটিভ হয়, তাই আমরা নেগেটিভ বলছি এখানে। এখন এনট্রপির পরিবর্তনটা কি, একটা বিষয় লক্ষ্য করে দেখো, আমি একটি উদাহরণস্বরূপ বলছি যে মনে করো NH3 গ্যাস ছিল, NH3 গ্যাসটা একটা পাত্রের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে ঘুরছিল, কারণ গ্যাস তো ঘুরবেই, চারদিকে ঘুরবে। এখন এই অবস্থায় তুমি এই পাত্রের মধ্যে কী করলে, বদ্ধ পাত্রের মধ্যে কী করলে, তুমি একটা চারকোল কণা ফেলে দিয়েছো। এবার কি হবে না, ওই NH3 গ্যাসটা চারকোল কণার মধ্যে শোষিত হতে থাকবে। শোষিত হলে কী হবে, সে শৃঙ্খলবদ্ধ হয়ে ওই পৃষ্ঠতলের মধ্যে জমে যাবে, সে আর স্বাধীনভাবে ঘোরাঘুরি করতে পারছে না। তাহলে আগে কিন্তু তোমার NH3 গ্যাসগুলো বিশৃঙ্খলভাবে ঘোরাঘুরি করতে পারছিল, কিন্তু বর্তমানে কি হচ্ছে, অধিশোষণের জন্য সে এক জায়গাতে জমে গেছে, যার ফলে বলতে পারি যে এনট্রপি কী হয়ে যাবে, কমে যাবে। তাহলে যেহেতু অধিশোষণ প্রক্রিয়ায় এনট্রপিটা কমে যাচ্ছে, কারণ বিশৃঙ্খলা কমে যাচ্ছে, কারণ স্বাধীনভাবে ঘোরার ক্ষমতাটা কমে যাচ্ছে, মানে হারিয়ে ফেলছে অধিশোষিত পদার্থটি, তাই আমরা বলতে পারি এখানে ডেল এসটা নেগেটিভ। আর এনথালি পরিবর্তন কি বলবো, এনথালি পরিবর্তন করতে গেলে আমরা তো নিশ্চয়ই একটা ইকুয়েশন জানি, ডেল জি ইকুয়াল ডেল এইচ মাইনাস টি ডেল এস। এখন এখান থেকে ডেল এইচ সমান কি লিখতে পারি, ডেল এইচ সমান লিখতে পারি ডেল জি প্লাস টি ডেল এস। এখন দেখো এই দুটো মানে যে ডিজিট আছে ডেল জি এবং টি ডেল এস আছে, তার মধ্যে দুটোই নেগেটিভ। কেন বলো তো, কারণ ডেল জি তো একটু আগেই বললাম না যে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার জন্য নেগেটিভ হয় এখানে, তাই এটা নেগেটিভ। আর দেখো ডেল এস নেগেটিভ, যেহেতু নেগেটিভের সঙ্গে তুমি যা পজিটিভ গুণ করো না, কারণ নেগেটিভই হবে, তাই ডেল এস যেহেতু নেগেটিভ তাই টি ডেল এসটাও নেগেটিভ হবে, কারণ টিটা ধরো 300 কেলভিন হলেও পজিটিভ নেগেটিভ গুণ করলে কি হয়, নেগেটিভ হয়। তাই যেহেতু দুটো নেগেটিভ হচ্ছে তাই দুটো নেগেটিভের যোগফল কী হয়, নেগেটিভই হবে। -5 -10 কত যোগ করলে কত হয়, -15 হবে। তাই এরকম ব্যাপার ঘটছে, তাই ডেল এইচটা এখানে কি নেগেটিভ হচ্ছে। ডেল এইচ নেগেটিভ মানে কি বলতে পারছি আমরা, এটা একটা তাপদায়ী প্রক্রিয়া, অর্থাৎ যখন অধিশোষণ ঘটবে তখন তাপের উদ্ভব ঘটবে আর কি, বুঝতে পারলে। এবার যেটা বলছে অধিশোষণের প্রকারভেদ, অধিশোষণকে আমরা দুটো ভাগে মোটামুটি ভাগ করতে পারি। একটা তোমার হচ্ছে ভৌত অধিশোষণ, বা যাকে আমরা ইংরেজিতে বলি ফিজিক্স অপশান, ফিজিক্যাল অ্যাডসর্পশন থেকে ফিজিক্স অপশান আসছে। আর একটা হচ্ছে কি না রাসায়নিক অধিশোষণ। তাহলে একটা হচ্ছে ভৌত অধিশোষণ আর একটা তোমার হচ্ছে রাসায়নিক অধিশোষণ। এবার বিষয় যেটা বলছে, তাহলে ভৌত অধিশোষণ কি বোঝায়। ভৌত অধিশোষণের ক্ষেত্রে যদি সংজ্ঞা বলতে বলে সেটা এইভাবেই হবে যে যখন কোনো পদার্থ অপর একটি পদার্থের উপরে শুধুমাত্র ভ্যান ডার ওয়াল আকর্ষণের সাহায্যে, ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল তোমরা নিশ্চয়ই জানো, শুধুমাত্র ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের জন্য যদি একটা পদার্থ অপর একটি পদার্থের উপরে অধিশোষিত হয়, তখন এই যে ঘটনা তাকে আমরা কি বলছি না ভৌত অধিশোষণ বলছি। তাহলে দুর্বল ভ্যান ডার ওয়াল আকর্ষণের সাহায্যে একটা পদার্থ অপর একটি পদার্থের পৃষ্ঠতলে জমছে বা অধিশোষিত হচ্ছে, এই ঘটনাকে আমরা বলছি কি ভৌত অধিশোষণ বলছি। আর রাসায়নিক অধিশোষণটা কি বলছে না, যদি একটা পদার্থ অপর একটি পদার্থের উপরে মানে অধিশোষকের উপরে যদি বন্ড ফর্মেশনের মাধ্যমে জমা হয়, মানে রাসায়নিক বিক্রিয়া করলো, অধিশোষকের ওপরে যে কণাগুলো রয়েছে তার সঙ্গে অধিশোষিত হওয়া কণাগুলো রাসায়নিক বিক্রিয়া করে রাসায়নিক বন্ধন তৈরি করলো, বন্ধন তৈরি করার মাধ্যমে যদি আর কি যুক্ত হয় ওই অধিশোষক তলের উপরে
পৃষ্ঠতলের উপরে, তখন তাকে আমরা কি বলবো, রাসায়নিক অধিশোষণ বলে থাকবো। তাহলে এটা একটা শুধুমাত্র ভ্যান ডার ওয়াল আকর্ষণের সাহায্যে যুক্ত হওয়া, আর এটা কি বলছে না রাসায়নিক বন্ধন তৈরি করে তার সাহায্যে যুক্ত হওয়া, এটাকে আমরা রাসায়নিক অধিশোষণ বলছি। এবারে আমরা ভৌত অধিশোষণের ক্ষেত্রে যে কতগুলো বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলোকে আলাদা করে আলোচনা করব। ভৌত অধিশোষণটা একবার বলে রাখি যে যদি অধিশোষিত পদার্থ অধিশোষকের ওপরে ভ্যান ডার ওয়াল আকর্ষণের সাহায্যে পৃষ্ঠতলে যুক্ত থাকে তখন তাকে বলবো আমরা কি না ভৌত অধিশোষণ। এই ভৌত অধিশোষণের প্রথম বৈশিষ্ট্য কি বলছে, স্বতন্ত্রতা। মানে এক্ষেত্রে কি বলছে না যে কোনো পদার্থ অন্য যে কোনো একটা পদার্থের উপরে শুধুমাত্র ভ্যান ডার ওয়াল আকর্ষণের সাহায্যে অধিশোষণ হতেই পারে। এখানে কোনো নির্দিষ্ট ব্যাপার নেই যে পার্টিকুলার এই গ্যাসটা এই অধিশোষকের ওপর অধিশোষিত হবে, এমন কোনো ব্যাপার নেই, বুঝতে পারলে? তাহলে যে কোনো একটা পদার্থ, যে কোনো একটা গ্যাস মনে করো, অন্য একটি পদার্থের ওপরে ভ্যান ডার ওয়াল আকর্ষণের সাহায্যে অধিশোষিত হতেই পারে। এতে কোনো নির্দিষ্টতা নেই যে পার্টিকুলার এই গ্যাসটাই এই গ্যাসের ওপর ভৌত অধিশোষণে করবে, মানে এই কঠিনের ওপরে অধিশোষণ করবে। সাধারণত আমরা এখানে অ্যাবজর্পশন মানে অধিশোষিত পদার্থ হিসেবে গ্যাসটাকেই নিই, আর অধিশোষক হিসেবে আমরা সাধারণত কঠিন পদার্থটাকেই নিয়ে থাকি। ওকে, এবার যে বিষয়টা বলছে সেটা হচ্ছে যে অধিশোষিত গ্যাসের প্রকৃতি। যে গ্যাসটা অধিশোষকের ওপর অধিশোষিত হচ্ছে তার প্রকৃতি কীরূপ হবে। বলছে যে সমস্ত গ্যাসকে সহজে তরলে পরিণত করা যায়, অর্থাৎ যার ক্রিটিক্যাল টেম্পারেচার অর্থাৎ সংকট উষ্ণতাটা বেশি, অর্থাৎ যাদেরকে সহজে তরলে পরিণত করতে পারছো, যে সমস্ত গ্যাস ইজিলি কনভার্টেড টু লিকুইড ফর্ম, ইজিলি তোমার লিকুইড ফর্মে চলে আসতে পারছে, তারা আর কি ভালো পরিমাণ অধিশোষণ করবে, বেশি অধিশোষণ করবে, তারা বেশি আর কি অধিশোষিত হবে। আর যদি বলি আমরা যে সমস্ত গ্যাস তারা যদি হার্ডলি লিকুইফাই হয়, মানে যদি না হয় লিকুইফাইড, মানে হওয়ার প্রবণতা যদি কম হয়, তখন তারা আর কি কম অধিশোষণে অংশগ্রহণ করবে, বুঝতে পারলে? তাহলে গ্যাসের প্রকৃতি কি বললাম না, যদি আর কি যে গ্যাসটা অধিশোষিত হচ্ছে সেই গ্যাসটা ইজিলি লিকুইফাইডে করা যায়, অর্থাৎ লিকুইডে পরিণত করা যায়, অর্থাৎ যার সংকট টেম্পারেচার বেশি হয় তারা বেশি পরিমাণ অধিশোষিত হবে। আর যাদের ক্ষেত্রে যারাকে সহজে লিকুইফাই করা যায় না, অর্থাৎ যার সংকট টেম্পারেচার কম, তাদের ক্ষেত্রে কি বলতে পারি আমরা, যে তারা কম পরিমাণ অধিশোষিত হয়। যেমন যদি এক্সাম্পল স্বরূপ বলি তোমাদের, তাহলে ধরো NH3, SO2, ঠিক আছে, এরা সহজেই কি হয়, ইজিলি লিকুইফাইড হয়ে যায়, অর্থাৎ লিকুইডে পরিণত হতে পারে। তাই এদের ক্ষেত্রে কি বলতে পারি না বেশি পরিমাণ অধিশোষণ ঘটে। কিন্তু অন্যদিকে যদি আমরা হাইড্রোজেন, নাইট্রোজেন এদের কথা বলি, এদের ক্ষেত্রে তোমাদের পড়িয়েছিলাম অলরেডি গ্যাসের অধ্যায় 11-এ, সেখানে নিশ্চয়ই বলেছিলাম যে এদের ক্ষেত্রে কি হয় না সংকট টেম্পারেচারের মানটা কম হয় এবং এদেরকে সহজে লিকুইফাইড করা যায় না, যার কারণে বলতে পারি এরা কম পরিমাণ অধিশোষিত হয়। থার্ড যে বিষয়টা আসে সেটা হচ্ছে অধিশোষণ তাপ। অধিশোষণ তাপ মানে কি, যখন কোনো অধিশোষকের উপর অধিশোষিত পদার্থটা অধিশোষিত হবে, মানে যখন আর কি একটা অধিশোষকের ওপরে অধিশোষিত পদার্থটা অ্যাবজর্ব বা অধিশোষণ ঘটবে, সেই ঘটার সময় কিন্তু কিছু পরিমাণ তাপ নির্গত হয়। অলরেডি বলেছি যে অধিশোষণ প্রক্রিয়াটা একটা কি তাপ দায়ী, তার মানে কি তাপ নির্গত হয়, তাই তাপ নির্গত হবে। এখন তাপ নির্গত হওয়ার ক্ষেত্রে কি বলছে যে যেহেতু এই ভৌত অধিশোষণের ক্ষেত্রে দুর্বল ভ্যান ডার ওয়াল আকর্ষণের সাহায্যে অধিশোষকের উপরে অধিশোষিত পদার্থটা থাকে, সে কারণে যেহেতু এই আকর্ষণ বলটা খুব কম, তাই খুব কম পরিমাণ তাপ নির্গত হবে। তাই এক্ষেত্রে দেখা যাবে খুব কম পরিমাণ তাপ, প্রায় 4 থেকে 40 কিলোজুল পার মোল এরকম তাপ উৎপন্ন হবে, সেই উৎপন্ন হওয়া তাপের পরিমাণটা খুবই কম হবে। অন্যদিকে যদি পরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে যদি এবার নেক্সট ধর্মটার কথা যদি বলি, পরাবর্ত প্রকৃতি, সেটা মানে কি, মানে বলছে আর কি যে আমি অলরেডি বলেছি ভৌত অধিশোষণের ক্ষেত্রে কি হয় না কণাগুলো ভ্যান ডার ওয়াল আকর্ষণের সাথে জমা হয়। এখন এই প্রক্রিয়াটা রিভার্সেবল, অর্থাৎ কোনোভাবে প্রথমে ধরো আকর্ষিত হয়ে সঞ্চিত হয়ে তোমার অধিশোষণ করলো, আবার অনেক সময় কি হয় না সেখান থেকে বেরিয়ে যেতে পারে, অর্থাৎ ডিসঅর্পশন ঘটতে পারে। এখন এই প্রক্রিয়া রিভার্সেবলই হয়ে থাকে। এক্ষেত্রে কিন্তু তোমার ধরো হাইড্রোজেন গ্যাসটা নিকেলের উপর শোষিত হচ্ছিল,
এই প্রক্রিয়াটা তোমার হচ্ছে কি না যখন উল্টো প্রক্রিয়াটা হতে পারে, অর্থাৎ নিকেল থেকে আয়রন বেরোতে পারে, তখন কিন্তু তোমার দুজনেরই অর্থাৎ অধিশোষক বা অধিশোষিত পদার্থেরই কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না। নেক্সট যেটা বলছে সেটা হচ্ছে চাপ ও উষ্ণতার প্রভাব। সেটা বলছে কি না, যত তুমি চাপ বৃদ্ধি করবে, চাপ বাড়ালে কি হবে, চাপ বাড়ালে অধিশোষণটা বাড়বে, ভালো অধিশোষণ ঘটবে আর কি, তাহলে অ্যাবজর্পশনটা ভালো হবে। অন্যদিকে উষ্ণতা যদি বাড়াও তাহলে কিন্তু উল্টো ফ্যাক্টর দেখা যাবে, উষ্ণতা বৃদ্ধি করলে কি হবে, অ্যাবজর্পশনটা কমবে। দেখো চাপ যত বৃদ্ধি করবে তত কি হবে, তত আর কি অধিশোষক পদার্থ এবং অধিশোষিত পদার্থ একে অপরের সংস্পর্শে বেশি আসবে, যার কারণে আর কি ভ্যান ডার ওয়াল আকর্ষণের সাহায্যে বেশি যুক্ত হতে পারবে। কিন্তু উষ্ণতা বাড়ালে কি হবে না, যে যে সামান্য আকর্ষণ বলের সাহায্যে অধিশোষিত পদার্থ এবং অধিশোষক যুক্ত ছিল, সেই আকর্ষণ বলটা ভেঙে যাবে, মানে ভাইব্রেট করার কারণে কি হবে, একে অপর থেকে খুলে যাবে, যার কারণে উষ্ণতা বৃদ্ধি পেলে কি হয়, ভাইব্রেশন ঘটে। ভাইব্রেশন ঘটলে কি হয়, ভাইব্রেশন মানে কি, কম্পিত হয় কণাগুলো, যার ফলে কি হয় না ওই পৃষ্ঠতল থেকে অধিশোষিত পদার্থগুলো বেরিয়ে যাবে। এবার যে ধর্মটা বলছি সেটা হচ্ছে অধিশোষিত শোষণের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। যত পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে তত কি হবে না অধিশোষণের মানটা বৃদ্ধি পাবে। এটা আগেই বলেছি অলরেডি, যেহেতু এটা পৃষ্ঠতলীয় ঘটনা। মাল্টিলেয়ার অধিশোষণ কি না, বলছে তোমার যে ধরো একটা অধিশোষক পদার্থ রেখেছি, এর উপরে অধিশোষিত পদার্থটা লেয়ার তৈরি করলো ভৌত অধিশোষণের মাধ্যমে, এর উপরে কিন্তু আর একটা ওই পদার্থের লেয়ার তৈরি হতে পারে, ঠিক আছে, অর্থাৎ একাধিক লেয়ার তৈরি হতে পারে কিন্তু, অর্থাৎ মাল্টিলেয়ার মানে কি, অনেকগুলো লেয়ার তৈরি হতে পারে। এটার উদ্দেশ্য কি, ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল, ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল তো সব দিক দিয়েই কাজ করতে পারে, যার জন্য এইভাবে একটা অনেকগুলো লেয়ার তৈরি হতে পারে, মাল্টিলেয়ার ফরমেশন হচ্ছে। এবার আমরা আসছি রাসায়নিক অধিশোষণের কিছু বৈশিষ্ট্যকে নিয়ে। প্রথমে যেটা বলছে সুনির্দিষ্টতা, অর্থাৎ আমরা যেটা বলেছিলাম ভৌত অধিশোষণের ক্ষেত্রে যে কোনো একটা গ্যাসের ওপরে ভৌত অধিশোষিত হতে পারে, কিন্তু এখানে কি বলছি যে একটা পার্টিকুলার অধিশোষক পদার্থের উপরে একটা পার্টিকুলার অধিশোষিত পদার্থ জমবে। যেমন যদি আমি একটা এক্সাম্পল স্বরূপ তোমাদের বলি, যে তুমি যদি আর কি নিকেল বা প্ল্যাটিনাম ধাতু দ্বারা হাইড্রোজেনের অধিশোষণ ঘটাও, তাহলে সেটা ঘটবে, মানে নিকেল বা প্ল্যাটিনাম ধাতুর ওপর হাইড্রোজেন গ্যাসটা অধিশোষিত হবে। কিন্তু তুমি অ্যালুমিনা যদি নাও, মানে Al2O3 যদি নাও, নিকেলের ওপরে যদি হাইড্রোজেন গ্যাস নাও তাহলে অধিশোষণ ঘটবে, কিন্তু অ্যালুমিনার ওপরে মানে Al2O3 ওপরে হাইড্রোজেন গ্যাস কিন্তু অধিশোষণ ঘটবে না। সেকেন্ড যেটা বলছে সেটা হচ্ছে অপরাবর্ত প্রকৃতি, অর্থাৎ রিভার্সেবলি যে অধিশোষিত হচ্ছে আর খুলে যাচ্ছে, এই ব্যাপারটা কিন্তু এখানে অতটা ভালো প্রযোজ্য নয় বা ঘটবে না। যেমন একটা এক্সাম্পল বলছি, যখন যদি অ্যাক্টিভেটেড চারকোল বা সক্রিয় চারকোল নিয়েছো, সক্রিয় চারকোল আছে চারকোল, এর উপরে তুমি মনে করো অক্সিজেনের শোষণ ঘোরাচ্ছ, এবার তুমি কি করছো, কোনোভাবে কোনো কন্ডিশন অ্যাপ্লাই করে ওই অক্সিজেনটাকে বার করে দেওয়ার চেষ্টা করছো। এক্ষেত্রে কী হবে, যখনই অক্সিজেন বেরোবে, শুধুমাত্র যে অক্সিজেন বেরোবে এমন কোনো কথা নয়, তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইডও বেরোবে। এর কারণ কি, এর কারণ হচ্ছে রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে কি হয় না, রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে অধিশোষক পদার্থের ওপরে অধিশোষিত পদার্থটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যুক্ত থাকে, তাই আর কি যখন রিভার্সেবল প্রক্রিয়া এরা বেরোবে তখন আর কি অন্যান্য পদার্থগুলো বেরিয়ে যাবে, মানে নতুন যে বিক্রিয়ার মাধ্যমে যে পদার্থগুলো তৈরি হয়েছিল সেগুলোও বেরোবে আর কি। তাই এটা পরাবর্ত নয়, অপরাবর্ত প্রকৃতির হয়ে থাকে। সক্রিয়করণ শক্তি, আমরা কেমিক্যাল কাইনেটিক্স অধ্যায়ে তোমাদের সক্রিয়করণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি বলেছিলাম, যে একটা রিয়াকশন হওয়ার জন্য ন্যূনতম একটা এনার্জি ব্যারিয়ার, অর্থাৎ একটা শক্তির যে নির্দিষ্ট এনার্জি পেতে হবে বা এই ব্যারিয়ারকে ক্রস করতে হবে, সেই এনার্জি না পেলে রিয়াকশন ঘটবে না, এটা বলেছিলাম অলরেডি। এখন এই যে রাসায়নিক অধিশোষণ, সেটা একটা রাসায়নিক বিক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত, কারণ রাসায়নিক বিক্রিয়ার সাহায্যেই অধিশোষিত পদার্থটা অধিশোষকের উপর শোষিত হচ্ছে, তাই আমরা বলতে পারি যে এক্ষেত্রে সক্রিয়করণ শক্তির প্রয়োজন রয়েছে, যার জন্য কিনা সে একটা নির্দিষ্ট পরে এনার্জি পেয়ে বিক্রিয়া করে ওখানে যুক্ত হবে। আর অধিশোষণ তাপ ক্ষেত্রে কি বলছি না, এক্ষেত্রে কি হয় না, রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে স্ট্রং রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ডিংয়ের সাহায্যে অধিশোষক পদার্থটার ওপরে অধিশোষিত পদার্থটা যুক্ত হয়। সে কারণে আমরা বলতে পারি যে এই বন্ডগুলো তৈরি হওয়ার সময় অত্যাধিক বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হবে ভৌত অধিশোষণের ক্ষেত্রে ভ্যান ডার ওয়াল আকর্ষণের তুলনায়, যার কারণে এখানে বলতে পারি খুব বেশি পরিমাণ তাপ উদ্ভব হবে
এখানে দেখা গেছে তোমার প্রায় 40 থেকে প্রায় 200 কিলো জুল কিলো জুল পার মোল অ্যামাউন্টের তাপ উৎপন্ন হতে পারে, তাই এক্ষেত্রে বেশি পরিমাণ তাপ উৎপন্ন হবে। যে বৈশিষ্ট্য বলছে সেটা হচ্ছে চাপ ও উষ্ণতার প্রভাব। এক্ষেত্রেও তুমি যদি যত চাপ বৃদ্ধি করবে তত আর কি অধিশোষণের মাত্রা বৃদ্ধি পাবে, মানে রাসায়নিক অধিশোষণের মানটা চাপ বৃদ্ধি করলে বৃদ্ধি পাবে, মানে ভৌত অধিশোষণের মতোই এখানেও সেই বৃদ্ধি পাবে চাপ বৃদ্ধি করলে। কিন্তু উষ্ণতা বৃদ্ধি করলে দেখো, যত উষ্ণতা বৃদ্ধি করবে তত কি হবে, উষ্ণতা বৃদ্ধি করলে কি হয় না, আমরা জানি যে যত উষ্ণতা বৃদ্ধি করবে তত আর কি ওই অধিশোষিত পদার্থগুলো একটা নির্দিষ্ট অ্যাক্টিভেশন এনার্জিকে ক্রস করাতে যেতে থাকবে, যার কারণে রাসায়নিক বিক্রিয়া ঘটবে। রাসায়নিক বিক্রিয়া ঘটলে তো অধিশোষণের মানটা বাড়বে, তাই উষ্ণতা বৃদ্ধি করলে কিন্তু অধিশোষণটা আবার এক্ষেত্রে বৃদ্ধি পাবে। ঠিক আছে, কিন্তু যদি তুমি অতিরিক্ত উষ্ণতা প্রয়োগ করো, অতিরিক্ত উষ্ণতা প্রয়োগ করলে কিন্তু হিতের বিপরীত ঘটবে, মানে একটা নির্দিষ্ট সীমার বেশি উষ্ণতা বাড়াচ্ছ ঠিক আছে, কিন্তু তারও বেশি যদি বাড়াও তাহলে কিন্তু তোমার ওই অধিশোষিত পদার্থগুলো কী হবে, অধিশোষক থেকে বেরিয়ে আসবে, অর্থাৎ এখানে উল্টো প্রক্রিয়া করবে, অর্থাৎ একটা এনার্জি একটা টেম্পারেচারের উপরের টেম্পারেচারে কিন্তু কী হবে না, উল্টোটা হবে, অর্থাৎ অধিশোষণের হারটা কমবে, অর্থাৎ অধিশোষক পদার্থগুলো বেরিয়ে যেতে থাকবে। এক্ষেত্রেও সেই একই ব্যাপার যে অধিশোষকের ক্ষেত্রফল বৃদ্ধি করলে কি হবে না, অধিশোষণের মানটা এক্ষেত্রেও বৃদ্ধি পাবে, কারণ এটাও সে একটা পৃষ্ঠতলীয় ঘটনা যেহেতু। আর 7 নম্বর যে পয়েন্টটা বলছে সেটা বলছে কি না, এটা একটা শুধুমাত্র এটা মাল্টি লেয়ার তৈরি করতে পারে না, এটা কি করে না একটা এক স্তরীয় বা সিঙ্গেল লেয়ার তৈরি করে। এর কারণ হচ্ছে এরা রাসায়নিক বন্ধনের সাথে যুক্ত হয়, অন্য কোনো আকর্ষণ বলের সাথে যুক্ত হয় না, তাই এখানে একটা সিঙ্গেল লেয়ার তৈরি হয়, মানে সিঙ্গেল লেয়ার, এর উপরে আর অন্য লেয়ার তৈরি হয় না, যেমনটা ভৌত অধিশোষণের ক্ষেত্রে ঘটে থাকে। এই যে বৈশিষ্ট্যগুলো বললাম এর সাহায্যে তোমরা সহজেই ভৌত অধিশোষণ এবং রাসায়নিক অধিশোষণের মধ্যে পার্থক্য করতে পারবে। ওকে, পার্থক্যের মধ্যে তো 1 নম্বর নিশ্চয়ই বুঝতে পারছো, এটা ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল রয়েছে। ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের সাহায্যে যুক্ত থাকে ভৌত অধিশোষণের ক্ষেত্রে অধিশোষক পদার্থটার ওপরে অধিশোষিত পদার্থটা। আর রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে কী হয় না, কেমিক্যাল রিয়াকশনের সাহায্যে আর কি হয় না, অধিশোষিত পদার্থটা অধিশোষকের উপর জমা হয়। 2 নম্বর বিষয় যেটা বলছো, বেশি করার দরকার নেই, 5টার মতো করবে এনাফ। এক্ষেত্রে অধিশোষণের তাপ ডেলএইচটা খুব কম উৎপন্ন হয়, কম হয় ডেলএইচটা অধিশোষণের তাপটা। আর কিন্তু এখানে যদি বলি আর কি যে এখানে তাপটা কিন্তু তোমার বেশি উৎপন্ন হয়, সেটা অলরেডি বলেছি আমি। 3 নম্বর যে বিষয়, এখন দেখো এটা মনে হতে পারে যে ডেলএইচ তো নেগেটিভ, তাহলে এর ওপর বিষয়টা কি, আমরা সাধারণত ম্যাগনিটিউড নিচ্ছি ডেলএইচের, ঠিক আছে, মানে মডটা নিচ্ছি, মানে চিহ্ন বাদে বাকি যে ম্যাগনিটিউড যে ভ্যালুটা হয় সেটাকে নিচ্ছি, ঠিক আছে। 3 নম্বর বিষয় যেটা বলছে সেটা হচ্ছে কি না, অধিশোষণের ক্ষেত্রে চাপ বৃদ্ধি করলে ভৌত অধিশোষণ বাড়ে, উষ্ণতা বৃদ্ধি করলে কমে। কিন্তু রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে চাপ বৃদ্ধি করলে তোমার বৃদ্ধি পায়, ঠিক আছে, কিন্তু উষ্ণতা বৃদ্ধি করলে একটা নির্দিষ্ট সীমার মধ্যে বাড়ে, কিন্তু তারপরে বেশি যদি টেম্পারেচার দাও তাহলে কি হয়ে যাবে, উল্টো প্রক্রিয়া, অর্থাৎ রাসায়নিক অধিশোষণটা উল্টো প্রক্রিয়াটা ঘটবে, ডিসঅপশনটা ঘটবে। 4 নম্বর বিষয় যেটা বলছে সেটা হচ্ছে কি, এটা মাল্টি লেয়ার তৈরি করে, অনেকগুলো লেয়ার তৈরি করে, আর এখানে কি বলছে সিঙ্গেল লেয়ার তৈরি করে। আর 5 নম্বর যে বিষয়টা কি, 5 নম্বর যে বিষয়টা হচ্ছে এটা পরাবর্ত প্রকৃতির হয়, মানে রিভার্সেবল, যেটা একটু আগেই বললাম রিভার্সেবল, তার মানে কি, তার মানে হচ্ছে তোমার উল্টো প্রক্রিয়া সহজেই ঘটে, তাতে কিন্তু অধিশোষক বা অধিশোষিত পদার্থের কোনো পরিবর্তন ঘটে না। এক্ষেত্রে এটা অপরাবর্ত প্রক্রিয়া হয়, কারণ উল্টো যখন প্রক্রিয়া চলে তখন কিন্তু তোমার অধিশোষিত পদার্থ এবং অধিশোষকের পরিবর্তন ঘটে, রাসায়নিকভাবে পরিবর্তন ঘটে। যেমন সেই এক্সাম্পল দেখালাম না, অক্সিজেনটা অ্যাক্টিভেটেড চারকোলের উপর শোষিত হলে যেটা হয়, যখন উল্টো প্রক্রিয়া ঘটে তখন অক্সিজেন ছাড়াও কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এগুলো বেরোয়। মোটামুটি আজকে তাহলে এই ক্লাসটা এখান পর্যন্ত থাক, এর পরের দিন আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। অধিশোষণের ক্ষেত্রে 5টা পার্থক্য এনাফ, ঠিক আছে।